Dear viewers, listeners, and the learners, you are welcome to our session. In this session, we will discuss one of the important topics of the compliance management. The topic is working conditions, and we will discuss the conditions of service like working hours, leave, holiday from Bangladesh Labour Code 2006, and you will get these conditions in chapter 9, working hours and leave, and the section we will discuss today from 100 to 119. You see different types of section given here: daily hours, interval for rest or meal, weekly hours, weekly holiday, compensatory weekly holiday, spread over night shift, and so many important topics related to conditions of service and employment we are going to discuss in this chapter. Hope you will get a good idea about the practical working conditions. First of all, section 100, daily hours. Adult worker not more than 8 hours in any day, and with overtime not exceeding 10 hours in any day. এখানে যে বিষয়টা বলা হচ্ছে, একজন প্রাপ্তবয়স্ক শ্রমিক একদিনে 8 ঘন্টার বেশি নর্মালি কাজ করতে পারবে না, এবং 108 নম্বর সেকশনে এখানে রয়েছে ওভারটাইম কতটুকু করা যাবে। সেই ওভারটাইম সহ একজন শ্রমিক একদিনে 10 ঘন্টার বেশি কাজ করার সুযোগ পাবে না। ইন্টারভেল ফর রেস্ট অর মিল, বিশ্রাম অথবা আহারের জন্য বিরতি এখানে কতটুকু দেওয়া যাবে। Any worker shall not be liable to work either at least 1 hour for work more than 6 hours in any day, half an hour for work more than 5 hours in any day, and 2 half an hour or 1 hour intervals for work more than 8 hours. এখানে যদি বলা হচ্ছে যদি অন্তত 6 ঘন্টা কাজ করেন তাহলে তাকে অন্তত 1 ঘন্টার বিরতি দিতে হবে, আর যদি 5 ঘন্টার অথবা তার চেয়ে কম হয় তাহলে তাকে আধা ঘন্টা বিরতি দিতে হবে, 30 মিনিট। আর যদি 8 ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে দুটি আধা ঘন্টা করে 1 ঘন্টা অথবা 1 ঘন্টার একসাথেই তিনি আহারের বিরতি অথবা রেস্টিং টাইম তাকে দিতে হবে। 102, উইকলি আওয়ার্স। এক সপ্তাহে একজন শ্রমিক কতটুকু সময় কাজ করতে পারবে। অ্যাডাল্ট ওয়ার্কার নট মোর দ্যান 48 আওয়ার্স ইন এনি উইক। একজন প্রাপ্তবয়স্ক শ্রমিক এক সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করার অনুমতি পাবে না। An adult worker may not work for more than 48 hours in a week. এখানে আমরা পরবর্তী দেখব 108 নম্বর সাবসেকশনে রয়েছে ওভারটাইম করা যাবে। যদি ওভারটাইম সহ কাজ করেন সেক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক শ্রমিক অ্যাডাল্ট ওয়ার্কার শেল নট এক্সিড 60 আওয়ার্স ইন এনি উইক। এক সপ্তাহে 60 ঘন্টার বেশি কাজ করার সুযোগ পাবে না ওভারটাইম সহ। আমরা এখানে দেখতে পাচ্ছি 48 আওয়ার্স হচ্ছে নর্মাল ওয়ার্কিং আওয়ার, আর যা রিমেইনিং যে 12 আওয়ার্স রয়েছে এটা হচ্ছে ওভারটাইম হিসেবে। এক সপ্তাহে 12 ঘন্টা ওভারটাইম সর্বোচ্চ করতে পারবে, দুটো মিলে হচ্ছে 60 আওয়ার্স। নট এক্সিড অ্যাভারেজ 56 আওয়ার্স পার উইক ইন এনি ইয়ার, এবং যদিও বলা হচ্ছে এখানে এক সপ্তাহে সর্বোচ্চ ওয়ার্কিং আওয়ার হচ্ছে 60 আওয়ার্স, কিন্তু এটা বছরে আমরা যদি হিসাব করে আমরা জানি এক বছরে ম্যাক্সিমাম হচ্ছে 52 উইকস। এক একটা প্রতিষ্ঠানে এক এক রকম ওয়ার্কিং টাইম থাকে, 50 সপ্তাহ, 48 সপ্তাহ, 40 সপ্তাহ, যতটুকুই কাজ হোক না কেন একজন শ্রমিক গড়ে 56 আওয়ার্সের বেশি কোনো সপ্তাহেই তার কাজের সময়সূচি দেওয়া যাবে না তাকে, এবং এটা হচ্ছে নর্মাল অ্যাডাল্ট ওয়ার্কারদের ক্ষেত্রে। এবং সরকার কিছু বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে, যেমন ফর রুট ট্রান্সপোর্ট সার্ভিস ওভারটাইম ওয়ার্ক ইন এনি ইয়ার শেল নট এক্সিড 150 আওয়ার্স। এখানে আবার একটু ভিন্নভাবে বলা হচ্ছে যারা রোড ট্রান্সপোর্ট সার্ভিস অথরিটিতে বা বিআরটিএতে কাজ করবেন তাদের জন্য এক বছরে তাদের ওভারটাইম 150 ঘন্টার বেশি হতে পারবে না। আমি আবারও বলছি, এক বছরে 150 ঘন্টার বেশি হতে পারবে না। আমরা পূর্বের বিষয়গুলোতে দেখেছি এখানে সপ্তাহে দেওয়া ছিল, এখানে দেওয়া আছে ঘন্টা হিসেবে। The government may relax the provision for the public interest and exempt for a maximum period of 6 months from the provisions of this section at a time.
এখানে গভর্নমেন্টের বিশেষ একটি ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাটি হচ্ছে গভর্নমেন্ট চাইলে যে কোনো অর্থনৈতিক বিশেষ অবস্থার কারণে অথবা জনসাধারণের সুযোগ সুবিধার জন্য যে কোনো সময় এই ধারাটি পরিবর্তন করতে পারে। গভর্নমেন্টের এই পাওয়ারটি রয়েছে। এই হচ্ছে আমাদের উইকলি আওয়ার্স, একজন শ্রমিক কতটুকু সপ্তাহে কাজ করতে পারবে। নাও উইকলি হলিডে। উইকলি হলিডে হচ্ছে সাপ্তাহিক ছুটি কয়দিন পাবেন। এ শপ অর কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট অর ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট ইচ উইক 1.5 days। আমরা এখানে দেখতে পাচ্ছি দোকান অথবা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বা শিল্প কারখানার ক্ষেত্রে একজন শ্রমিক এক সপ্তাহে একদিনের পূর্ণ দিবস এবং আরেক দিনের অর্ধ দিবস তাকে ছুটি দিতে হবে। ইন এ ফ্যাক্টরি অর এস্টাবলিশমেন্ট 1 day in a week। যদি ফ্যাক্টরি হয় যেখানে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট উৎপাদন করা হয়, এই ফ্যাক্টরিগুলোতে এক সপ্তাহে একদিন তাকে মিনিমাম ছুটি দিতে হবে। রোড ট্রান্সপোর্ট সার্ভিস ইচ উইক 1 days ফর 24 consecutive hours। এবং যারা রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কাজ করবে তাদেরকে একদিনের ছুটি দিতে হবে সপ্তাহে, এবং সেই একদিনটা এখানে বলা হচ্ছে 24 consecutive hours, মানে 24 ঘন্টা টানা তাকে বিশ্রাম দেওয়ার মতো একটি ছুটি তাকে দিতে হবে। No deduction on account of such holidays shall be made from the wages of any such worker। এবং এই ছুটিগুলোর জন্য তার কোনো প্রকার মজুরি অথবা স্যালারি কর্তন করা যাবে না, এবং তাকে এটাকে বলা হচ্ছে পেইড উইকলি হলিডে, এবং এই উইকলি হলিডের জন্য তাকে স্যালারি দিতে হবে। কম্পেনসেটরি উইকলি হলিডে। If a worker is deprived of any of the weekly holidays, he shall be allowed, as soon as circumstances permit, compensatory holidays of equal number to the holidays so deprived of। কোনো শ্রমিককে যদি বিশেষ কোনো কারণে সপ্তাহে ছুটির দিনগুলোতে কাজ করতে হয়, তাহলে সেই বিশেষ কারণটা অতিবাহিত হওয়ার পর তাকে বিকল্প একদিনের ছুটি যত তাড়াতাড়ি সম্ভব তাকে দিতে হবে। এই হচ্ছে কম্পেনসেটরি উইকলি হলিডে, ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি। স্প্রেড ওভার। স্প্রেড ওভার হচ্ছে কর্মসময়ে সম্প্রসারণ। The period of works inclusive of interval for rest or meal under shall not spread over more than 11 hours। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, একজন শ্রমিক টোটাল তার প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে কতক্ষণ সময় তাকে রাখা যাবে, এটাকে বলা হচ্ছে স্প্রেড ওভার, এবং সেই স্প্রেড ওভার সময় হচ্ছে 11 ঘন্টা। এখানে 11 আওয়ার্সটা কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। নর্মাল ওয়ার্কিং আওয়ার প্লাস ওভার টাইম প্লাস রেস্টিং টাইম। আমরা জানি নর্মাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 আওয়ার্স এবং ম্যাক্সিমাম ওভার টাইম হচ্ছে একদিনে 2 ঘন্টা, এবং সাথে তার যদি 1 ঘন্টা মিনিমাম রেস্টিং টাইম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল 11 ঘন্টা। এই 11 ঘন্টার অধিক সময় কোনো শ্রমিককে কর্মক্ষেত্রে রাখা যাবে না, ম্যাক্সিমাম 11 ঘন্টা পর্যন্ত তাকে রাখা যাবে। Such condition as may be imposed by the government either generally or in the case of any particular establishment। এবং এটা গভর্নমেন্ট কোনো বিশেষ প্রতিষ্ঠান সম্বন্ধেও অনুমতি দিতে পারে বা এটার ব্যতিক্রম করতে পারবে, এটা গভর্নমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। নাইট শিফট, নৈশপালা যেটাকে বলা হয় রাতের ডিউটি। দ্য শিফট হুইচ এক্সটেন্ডস বিয়ন্ড মিডনাইট। এখানে বলা হচ্ছে যে কর্মসময়ের যদি কোনো একটা সময় মধ্যরাতের পরবর্তীতে থাকে তাকে বলা হচ্ছে নাইট শিফট। এখানে মধ্যরাত বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে রাত্রে 12টা। কোনো শ্রমিককে যদি রাত 12টার পর তার প্রতিষ্ঠানে কাজ করতে হয় সেই সময়টাকে বা সেই শিফটটাকে বলা হচ্ছে নাইট শিফট। আমরা এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি শিফট বিটুইন 4 PM to 12 PM। একটা শিফট দেখা যাচ্ছে বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত, এটা কিন্তু ডে শিফট, কারণ এটা মধ্যরাতের পরবর্তীতে যাচ্ছে না। আমরা সেকেন্ড শিফট দেখতে পাচ্ছি 6 PM to 2 AM, সন্ধ্যা 6টা থেকে রাত 2টো, এটা কিন্তু নাইট শিফট, কারণ এটার এই শিফটের সর্বশেষ 2 ঘন্টা কিন্তু মধ্যরাতের পরবর্তী যাচ্ছে, সেজন্য এটা নাইট শিফটের অন্তর্ভুক্ত হবে। আবার 3 নম্বর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি বিটুইন 12 AM to 8 AM, রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত। এখানে নাইট শিফটই শুরু হচ্ছে মধ্যরাতের পরবর্তী, এবং এটাও নাইট শিফটের অন্তর্ভুক্ত হবে। A holiday for a whole day of 24 consecutive hours beginning from the end of his shift। কোনো শ্রমিক যদি নাইট শিফটে কাজ করতে হয়, আমরা দেখেছি নাইট শিফট কোনটা, এবং নাইট শিফটে যদি তার কাজের
সময়সূচি থাকে, তাহলে পরবর্তী 24 ঘন্টা যখন তার শিফটিংটি শেষ হবে তখন থেকে 24 ঘন্টা তাকে ছুটি দিতে হবে। আমরা সেকেন্ড এক্সাম্পলে দেখেছি সন্ধ্যা 6টা থেকে রাত 2টো পর্যন্ত কাজ করছেন, তাহলে রাত 2টা থেকে তার পরবর্তী দিন রাত 2টো পর্যন্ত 24 ঘন্টার ছুটি ওয়ার্কারকে দিতে হবে। আরেকটা এক্সাম্পল আমরা দেখেছি রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত, তার শিফট শেষ হচ্ছে সকাল 8টায়, তাহলে যেদিন সকাল 8টায় তার শিফটিং শেষ হবে পরবর্তী দিন সকাল 8টা পর্যন্ত তার 24 ঘন্টার ছুটি তাকে দিতে হবে। The following day for him shall be deemed to be the period of 24 consecutive hours beginning from the end of the shift, আমরা যেটা বলেছি এতক্ষণ। The hours he has worked after midnight shall be counted towards the previous day। এবং আমরা এখানে আরও একটা বিষয় দেখেছি, যদি একটা শিফট 2টো দিনের মধ্যে হয় তাহলে তার ওয়ার্কিং আওয়ারটা কোন দিনের জন্য কাউন্ট করা হবে। এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, শিফট বিটুইন স্যাটারডে 6 PM টু সানডে 2 AM। একটা শিফট শুরু হচ্ছে শনিবার সন্ধ্যা 6টায়, কিন্তু এটা শেষ হচ্ছে রাত্রে 2টায়। আমরা জানি মধ্যরাতের পরবর্তী সময় থেকে কিন্তু পরবর্তী দিন শুরু হয়, আর তাহলে রাত 12টার পর কিন্তু সানডে হয়ে যাচ্ছে, সানডে 2টো। যদিও এখানে সানডেতে 2 ঘন্টা কাজ করছেন, কিন্তু তার এই শিফটিংটি কাউন্ট করতে হবে শনিবার হিসেবে, যেহেতু তার শিফটিং শুরু হচ্ছে শনিবার থেকেই, সন্ধ্যা থেকেই, এবং যদিও 2 ঘন্টা কাজ করছেন রবিবারে, তারপরও টোটাল শিফটিংটিকে কাউন্ট করতে হবে শনিবার। রেস্ট্রিকশন অন কিউমুলেটিভ আওয়ার্স অফ ওয়ার্ক অন এ ভেহিকেল। এবং যারা ট্রান্সপোর্টে জব করেন, বিভিন্ন গাড়ি চালানো বা গাড়িতে তাদের দায়িত্ব পালন করে, তাদের জন্য এখানে একটি ধারা দেওয়া হচ্ছে। এ ওয়ার্কার শ্যাল বি অ্যালাউড টু ওয়ার্ক 2 or more vehicles in excess of the period during which he may be lawfully employed under this act। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, একজন শ্রমিক যদি রোড ট্রান্সপোর্টে কাজ করে থাকেন, রোড যানবাহনের কাজের ক্ষেত্রে অনুমোদিত সময়ের অতিরিক্ত কোনো সময় কোনো শ্রমিক কোনো যানবাহনে এক বা একাধিক যানবাহনে কাজ করবেন না। মানে একই দিনে একজন শ্রমিক 2টো পরিবহনে কাজ করতে পারবেন না, একটি পরিবহনে তাকে কাজ করার জন্য সুযোগ দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, একটি কোম্পানিতে বাস রয়েছে, ট্রাক রয়েছে বা প্রাইভেট কার। যিনি ড্রাইভার হিসেবে বাস চালাচ্ছেন তিনি একদিন পার্টিকুলার ডেতে শুধু বাসই চালাবেন, অন্য কোনো ভেহিকেল তিনি চালাবেন না। যদি কেউ প্রাইভেট কার ড্রাইভ করে থাকেন তাহলে তিনি কিন্তু ওই দিন প্রাইভেট কারই ড্রাইভ করবেন, অন্য কোনো ভেহিকেল তিনি ড্রাইভ করবেন না। এটা হচ্ছে রেস্ট্রিকশন অন কিউমুলেটিভ আওয়ার্স অফ ওয়ার্ক অন এ ভেহিকেল। এক্সট্রা অ্যালাউন্সেস ফর ওভার টাইম। আমরা এই সেকশনটির কথা আগেও বলেছিলাম। In respect of overtime, allowance at the rate of twice as ordinary rate of basic wages and dearness allowance and ad hoc or interim pay if any। এটা একটি খুব গুরুত্বপূর্ণ একটি সেকশন। কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে কোনো দিন বা সপ্তাহে এই আইনের অধীন নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় কাজ করেন, সেক্ষেত্রে তিনি অধিকাল কাজের জন্য তার মূল মজুরি, মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যা থাকে এর সাধারণ হারের দ্বিগুণ ভাতা পাবেন। তিনি যত টাকায় বেসিক স্যালারি, ডিয়ারনেস অ্যালাউন্স বা অ্যাডহক ইন্ট্রিম পে হিসেবে পেয়ে থাকেন, ওভারটাইমের জন্য যতক্ষণ ওভারটাইম কাজ করবেন ওভারটাইমের পেমেন্ট হবে ডাবল। এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, একজন শ্রমিক প্রতি ঘন্টায় 100 টাকা করে যদি কাজ করেন, তিনি যদি 10 ঘন্টা কাজ করেন, প্রথম 8 ঘন্টার জন্য তিনি স্যালারি পাবেন 100 টাকা করে 800 টাকা, এবং 8 ঘন্টার পরবর্তী 2 ঘন্টা কাজের জন্য তিনি পাবেন প্রতি ঘন্টায় 200 করে 400 টাকা। তাহলে ওই দিনের পার্টিকুলার ডেতে 10 ঘন্টা চাকরি করলে তার পেমেন্ট হবে 1200 টাকা। ইন কেস অফ পিস রেট ওয়ার্কার, পিস রেট বলতে যারা কোনো ইউনিট ভিত্তিক স্যালারি পেয়ে থাকেন, যত ইউনিট উৎপাদন করবেন তত ইউনিট যদি তাদের মজুরি হয়, সেক্ষেত্রে ফিক্সড টাইম রেটস অ্যাজ নিয়ারলি ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যাভারেজ রেট অফ আর্নিং টু দোজ ওয়ার্কার। ফিক্সড রেট শ্যাল বি ডিমড টু বি দ্য অর্ডিনারি রেটস অফ ওয়েজেস ফর দোজ ওয়ার্কার। এখানে পিস যদি নির্দিষ্ট কর্ম বা উৎপাদনের ভিত্তিতে যদি স্যালারি দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে বিষয়টি বলা হচ্ছে, নর্মালি তারা স্যালারিগুলো পাবেন। এখানে টিকা হার বা পিস রেট ভিত্তিতে মজুরিপ্রাপ্ত শ্রমিকগণের ক্ষেত্রে উপধারা 1-এর বিধান প্রযোজ্য হবে না। এবং এখানে বলা হচ্ছে ডাবল পেমেন্টের যে বিষয়টি বলা হচ্ছে, এটি কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তারা নর্মাল রেটের যে স্যালারি সেটাই পেয়ে থাকবেন। দ্য গভর্নমেন্ট মে প্রেসক্রাইব
registers to be maintained in an establishment for the purpose of securing compliance with the provision of this section. এই ধারার বিধান পালন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কোনো প্রতিষ্ঠান কর্তৃক রক্ষণীয় রেজিস্ট্রার বিধিধারা নির্ধারণ করতে পারবে এবং এখানে রেজিস্টারটি যেটি মেনটেন করতে হবে এটি কিন্তু গভর্নমেন্টকে টাইম টু টাইম অবহিত করতে হবে শ্রমিকরা কীভাবে ওয়ার্কিং আওয়ার ডিস্ট্রিবিউট করছে, তাদের ওভার টাইম কত, পেমেন্ট কীভাবে দেওয়া হচ্ছে, রেজিস্টার এগুলো যথাযথভাবে মেনটেন করতে হবে। লিমিটেশন অফ আওয়ার্স অফ ওয়ার্ক ফর ওমেন, মহিলাদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। নো ওমেন উইথাউট কনসেন্ট বি অ্যালাউড টু ওয়ার্ক ইন অ্যান এস্টাবলিশমেন্ট বিটুইন দ্য আওয়ার্স অফ 10 PM টু 6 AM। মহিলাদের ক্ষেত্রে কোনো শ্রমিককে তার বিনা অনুমতিতে কোনো প্রতিষ্ঠান রাত 10 ঘটিকা হতে ভোর 6টা পর্যন্ত সময়ের মধ্যে কোনো কাজে তাকে নিয়োগ করতে পারবে না। এখানে আবার বলা হচ্ছে তার অনুমতি ব্যতীত, কিন্তু কোনো শ্রমিক যদি তার স্বইচ্ছায় কাজ করতে চান সেক্ষেত্রে তিনি হয়তো কাজ করতে পারবেন। Restriction on double employment. No adult worker allowed to be employed for more than one establishment on any day except permission from the chief inspector. একটি প্রতিষ্ঠানে যদি 2টি ইউনিট থাকে, একজন শ্রমিককে শুধুমাত্র একটি ইউনিটেই একদিনে কাজের জন্য নিয়োগ করা যাবে। যদি 2টো ইউনিটে কাজ করতে হয় সেক্ষেত্রে আগে থেকে চিফ ইন্সপেক্টরের পারমিশন নিয়ে রাখতে হবে। চিফ ইন্সপেক্টর যদি পারমিশন দেয় তখনই একজন শ্রমিক শুধুমাত্র 2টো ইউনিটে একদিনে কাজ করতে পারবে, অন্যথায় তাকে শুধু একটি ইউনিটেই কাজ করার জন্য বাধ্য থাকবেন মালিকপক্ষ। স্পেশাল এজ লিমিট ফর দ্য রোড ট্রান্সপোর্ট সার্ভিস ওয়ার্কার। এখানে রোড ট্রান্সপোর্ট যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে বয়সের কিছু বিশেষ বিধিবিধান রয়েছে বা বিশেষ সীমা রয়েছে। সেই সীমাটি হচ্ছে দ্য ওয়ার্কার নট বি এবল টু ওয়ার্ক অ্যাজ এ ড্রাইভার আনলেস হি হ্যাজ অ্যাটেইনড 21 ইয়ার্স। ড্রাইভার হিসেবে কাউকে যদি কোনো পরিবহনে কাজ করতে হয় সেক্ষেত্রে তার বয়স হচ্ছে মিনিমাম 21 বছর হতে হবে। No person shall be employed in any other post unless attain the age of 18 years। এবং ড্রাইভিং ব্যতীত অন্য কোনো পোস্টে হেল্পার অথবা কন্ট্রাক্টর বা অন্য কোনো পোস্টে যদি কাজ করতে হয় তার বয়স হতে হবে মিনিমাম 18 বছর। এ হচ্ছে স্পেশাল এজ লিমিট ফর রোড ট্রান্সপোর্ট সার্ভিস ওয়ার্কার। ক্লোজার অফ দ্য শপ এটসেট্রা, বন্ধের বিষয়গুলো, দোকান বা ইত্যাদি কিভাবে কতদিন বন্ধ রাখতে পারবে সেই বিষয়টি এখানে ধারণা দেওয়া হচ্ছে। এভরি শপ, কমার্শিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট শেল রিমেইন এন্টায়ারলি ক্লোজড ফর অ্যাটলিস্ট 1.5 ডে ইন ইচ উইক। এখানে দোকান, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি সপ্তাহে একদিন পূর্ণ দিবস এবং আরেকদিন অর্ধ দিবস তাদের কার্যক্রম বন্ধ রাখতে হবে। The 1.5 day shall be fixed for each area by the chief inspector. Chief inspector may from time to time refix such day for each area in the public interest. এখানে কোন দিন কোন মার্কেট বন্ধ থাকবে এটা চিফ ইন্সপেক্টর নির্ধারণ করে দিবেন। এটির একটি কারণ হচ্ছে একটি এলাকায় যদি অনেকগুলো মার্কেট থাকে, সবগুলো মার্কেট যদি একই দিনে বন্ধ থাকে তখন দেখা যাবে জনসাধারণের একটু কষ্ট হয়ে যাবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কালেকশন করার জন্য। যদি একটা মার্কেট এক দিন বন্ধ রাখা হয় তখন জনসাধারণ কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সপ্তাহে যে কোনো দিনই কেনার সুযোগ পাবেন। সেই জন্য চিফ ইন্সপেক্টর বাই রোটেশন ঠিক করে দেবেন কোন কোন মার্কেট কোন দিন বন্ধ থাকবে, এবং সবগুলো মার্কেট একসাথে বন্ধ থাকবে না, একটা মার্কেট এক দিন বন্ধ থাকতে পারে সপ্তাহে। নো শপ শ্যাল রিমেইন ওপেন আফটার দ্য আওয়ার্স অফ 8 o'clock, এবং রাত 8টার পর কোনো দোকান বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। If any customer waiting in the shop to be served at such hour may be served within 30 minutes immediately following such hour। আমাদের এখানে বলা হচ্ছে 8টার পর কোনো প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। এমন সময় দেখা গেল যে 8টায় যদি কোনো কাস্টমার এসে থাকে তাহলে তাকে অতিরিক্ত 30 মিনিট সময় নিয়ে তার যে প্রয়োজন সেই প্রয়োজন পূরণ সাপেক্ষে দ্রুত প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে হবে। তো ম্যাক্সিমাম 30 মিনিট পর্যন্ত সময় দেওয়া যাবে। The government on special circumstances after the closing hours of shop in any area in any season on such condition as may be imposed। এখানে
সরকার বিশেষ বিবেচনায় সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা যে কোনো মৌসুমেও নোটিশে উল্লেখিত শর্তে কোনো এলাকার দোকান বন্ধের সময় পরিবর্তন করতে পারবে। বিশেষ কারণে চিফ ইন্সপেক্টর যে সময়টি নির্ধারণ করবেন সেই সময়টি কিন্তু সরকার চাইলে যে কোনো সময় পরিবর্তন করতে পারবে, এটি সরকারের অধিকার রয়েছে। The provision of this section shall not be applied to some institutions. আমরা 114 নম্বরের যে বিষয়টি দেখলাম 1.5 ডে সপ্তাহে বন্ধ রাখতে হবে প্রতিষ্ঠানগুলো, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। যেমন ডকস অর স্টেশন অ্যান্ড টার্মিনাল অফিসেস অর ট্রান্সপোর্ট সার্ভিস ইনক্লুডিং এয়ারপোর্টস। আমরা দেখতে পাচ্ছি এখানে এয়ারপোর্ট অথবা বিভিন্ন স্টেশন যেখানে 24 আওয়ার্স প্যাসেঞ্জার অথবা কাস্টমার বা 24 আওয়ার্স অ্যাক্টিভিটিসগুলো পরিচালিত হয়, এই সমস্ত এরিয়াগুলোতে যে সপ্তাহে 1.5 ডে যে বন্ধ, সেই বন্ধগুলো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিবেচ্য হবে না। সব ডিলিংস ইন ভেজিটেবল, মিট, ফিশ আর ডেইরি প্রোডাক্ট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলোর ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি বন্ধের বিষয়টি এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন হবে না। সব ডিলিংস ইন মেডিসিন দোকান, সব ডিলিংস ইন আর্টিকেলস রিকোয়ার্ড ফর ফিউনারেলস, বডিজ অর ক্রিমেশন, মানে যেগুলো মানুষের মৃত্যুর সাথে জড়িত, মৃত্যুর দাহনের সাথে জড়িত, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধের আওতায় থাকবে না। সব ডিলিংস ইন টাবাকু, সিগারেট, টাবাকু রিলেটেড প্রতিষ্ঠানগুলো ওপেন থাকতে পারবে। পেট্রোল পাম্পস, বারবার অর হেয়ার ড্রেসার, পাবলিক conservancy or sanitation, any industry, business or undertaking which supplies power, light or water, clubs, hotel, restaurant, ক্যাটারিং হাউস। এখানে যে প্রতিষ্ঠানগুলোর কথা উল্লেখ করা হলো বিশেষভাবে, এই প্রতিষ্ঠানগুলোর জন্য সপ্তাহে 1.5 ডেজ যে বন্ধটির বিধান রয়েছে, সেই বন্ধের বিধানগুলো এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। Whereas several trades are in the same establishment and the majority of them are eligible for exemption, the exemption will apply to the entire commercial establishment. এটা একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে করুন একটি মার্কেটে অনেকগুলো দোকান রয়েছে, যেই দোকানগুলোর মধ্যে বেশিরভাগ দোকান হচ্ছে, এখানে যে প্রভিশনটি দেওয়া হয়েছে যাদের ক্ষেত্রে বন্ধ প্রযোজ্য হবে না। যেমন আমরা ধরে নিলাম একটি বিল্ডিংয়ে বা একটি মার্কেটে এখানে মেডিসিন, তারপর হচ্ছে ভেজিটেবল, এরপর হচ্ছে স্যানিটেশন, এরপর হচ্ছে বা অন্যান্য দোকান যেগুলো মানে বন্ধের আওতায় পড়বে না, এই সমস্ত দোকানগুলোর সংখ্যা বেশি। বাট কয়েকটি দোকান রয়েছে যেগুলোতে বন্ধ রাখার বিধানটি প্রযোজ্য। তাহলে এক্ষেত্রে কি হবে, মানে কিছু দোকান কি বন্ধ থাকবে আর বাকিগুলোকে খোলা থাকবে? আসলে বিষয়টি এরকম নয়, পুরো মার্কেটটি কিন্তু এখানে খোলা থাকতে পারে। কেউ যদি চায় তাহলে সেক্ষেত্রে বন্ধ রাখতে পারে, কিন্তু এখানে ফোর্স করে বন্ধ রাখা না রেখে তাকেও কিন্তু খোলা রাখার সুযোগ দেওয়া যেতে পারে, পুরো মার্কেটটি যেহেতু ওপেন থাকবে। The chief inspector can fix the opening or closing hours of the establishment. এখন কোনো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কখন কোন দোকানগুলো বন্ধ থাকবে বা কোন সময় খোলা থাকবে এটি নির্ধারণ করে দিতে পারবেন। ক্যাজুয়াল লিভ, এটাকে বলা হচ্ছে নৈমিত্তিক ছুটি। আমি একটু বলে নিই ক্যাজুয়াল লিভ কি। কোনো একজন এমপ্লয়ি তার দৈনন্দিন কাজে যে কোনো প্রয়োজনে হঠাৎ করে যদি তার ছুটির প্রয়োজন হয় তাহলে তিনি ছুটি নিতে পারবেন, এটাকে বলা হচ্ছে ক্যাজুয়াল লিভ। ক্যাজুয়াল লিভের ক্ষেত্রে কি বিধান রয়েছে আমরা একটু দেখব। এভরি ওয়ার্কার শেল বি এন্টাইটেলড টু ক্যাজুয়াল লিভ দ্য ফুল ওয়েজেস ফর 10 days ইন এ ক্যালেন্ডার ইয়ার। এক বছরে সর্বোচ্চ 10 দিন ক্যাজুয়াল লিভ নিতে পারবেন। ক্যাজুয়াল লিভ শেল নট বি অ্যাকুমুলেটেড অর ক্যারিড ফরওয়ার্ড টু দ্য সাকসিডিং ইয়ার। কোনো একজন এমপ্লয়ি কোনো একটা নির্দিষ্ট বছরে যদি ক্যাজুয়াল লিভ তিনি উপভোগ করে না থাকেন, পরবর্তী বছর কিন্তু তিনি সেই ক্যাজুয়াল লিভগুলো আর উপভোগ করতে পারবেন না। নাথিং ইন দিস সেকশন শেল অ্যাপ্লাই টু এ ওয়ার্কার এমপ্লয়েড ইন টি প্ল্যান্টেশন। এবং এখানে 10 দিনের ছুটির যে বিধানটি রয়েছে এটি কিন্তু টি প্ল্যান্টেশনে যারা কাজ করেন, টি প্ল্যান্টেশন ওয়ার্কার, তাদের ক্ষেত্রে এই বিধানটি প্রযোজ্য হবে না। সিক লিভ এসএল, কোনো এমপ্লয়ি যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থ থাকা সাপেক্ষে তিনি ছুটি নিতে পারবেন। ওয়ার্কার এক্সেপ্ট নিউজ পেপার ওয়ার্কার, এখানে নিউজ পেপার শ্রমিকদের বাদ দিয়ে বলা হচ্ছে উইল গেট সিক লিভ উইথ ফুল ওয়েজেস ফর 14 days ইন এ ক্যালেন্ডার ইয়ার। এক বছরে 14 দিন পর্যন্ত তিনি সিক লিভ নিতে পারবেন। নিউজ পেপার ওয়ার্কার এনজয় সিক লিভ উইথ হাফ ওয়েজেস ফর নট লেস দেন 1/18 অফ দ্য পিরিয়ড অফ সার্ভিস। এখানে
একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি নিউজ পেপার যারা কাজ করবে, নিউজ পেপার শ্রমিক, তাদের ক্ষেত্রে তারা সিক লিভ নিতে পারবে, তবে তারা হাফ স্যালারি পাবে যতদিন তারা ছুটিতে থাকবেন, এবং তাদের ছুটি নেওয়ার বিধানটি হচ্ছে প্রতি 18 দিনে একদিন। তাহলে আমরা যদি দেখি, ইফ এ ওয়ার্কার ডিড 180 ডেজ ইন এ ইয়ার, 180 দিন যদি কাজ করেন, তাহলে তিনি 18 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে 10 দিন ছুটি পাবেন। আবার একজন ওয়ার্কার যদি 252 দিন কাজ করেন, সেক্ষেত্রে আমরা যদি 18 দিয়ে ভাগ করি, প্রতি 18 দিনে যদি একদিন হয়, তাহলে সেই বছরে তিনি 14 দিন ছুটি পাচ্ছেন। এভাবে আমাদেরকে হিসাব করতে হবে একজন শ্রমিক কতদিন কাজ করছেন, এবং সেই কাজের রেশিওকে যদি আমরা 18 দিয়ে ভাগ করি, যতদিন হয় ততদিন তিনি ছুটি পাবেন, সিক লিভ। এটা হচ্ছে নিউজ পেপার শ্রমিকদের জন্য। A registered medical practitioner appointed by the employer certifies that the worker is ill and requires sick leave। এবং সিক লিভের ক্ষেত্রে যদি কাউকে সিক লিভ নিতে হয়, তাহলে লিভ অ্যাপ্লিকেশনের সাথে তিনি একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে এখানে রেফারেন্স নিতে হবে। মেডিকেল প্র্যাকটিশনার যদি তাকে রেফার করেন তিনি অসুস্থ এবং তাকে ছুটি দেওয়া দরকার, তাহলে কোম্পানি তাকে ছুটি দিতে বাধ্য থাকবে। সিক লিভ shall not be accumulated or carried forward to the succeeding year। এবং এটি কোনো একটি নির্দিষ্ট বছরে যে নির্ধারিত ছুটি রয়েছে, এটা যদি কেউ এনজয় না করেন, তাহলে পরবর্তী বছর তিনি এই ছুটি আর নিতে পারবেন না। অ্যানুয়াল লিভ উইথ দ্য ওয়েজেস, এটাকে বলা হচ্ছে আর্ন লিভও বলা হয় অনেক সময়। অ্যাডাল্ট ওয়ার্কার হু হ্যাজ কমপ্লিটেড 1 year অফ কন্টিনিউয়াস সার্ভিস অ্যালাউড অ্যানুয়াল লিভ। একজন শ্রমিক যদি টানা 1 বছর মিনিমাম কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন উইথাউট ব্রেক, তাহলে তিনি এই অ্যানুয়াল লিভটি পাওয়ার জন্য যোগ্য হবেন। অ্যানুয়াল লিভের ক্ষেত্রে বিধানটি হচ্ছে সব কমার্শিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট, ফ্যাক্টরি, রুট ট্রান্সপোর্ট সার্ভিস 1 day ফর এভরি 18 days অফ ওয়ার্ক। আমরা আগে দেখেছি কীভাবে বের করতে হবে, প্রতি 18 দিনে একদিন সব কমার্শিয়াল অথবা ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে। টি প্ল্যান্টেশন 1 day ফর এভরি 20 days অফ ওয়ার্ক, প্রতি 22 দিনে একদিন। নিউজ পেপার ওয়ার্কার 1 day ফর এভরি 11 days অফ ওয়ার্ক। এবং নিউজ পেপারে যারা কাজ করবেন তারা প্রতি 11 দিনে একদিন ছুটি পাবেন। এটা হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্কারদের ক্ষেত্রে। যদি অ্যাডাল্ট ওয়ার্কার না হয়, অ্যাডলোসেন্ট হয়, সেক্ষেত্রে হু হ্যাজ কমপ্লিটেড 1 year অফ কন্টিনিউয়াস সার্ভিস, যদি 1 বছর কন্টিনিউয়াস জব করে থাকেন। ফর ফ্যাক্টরি 1 day ফর এভরি 15 days অফ ওয়ার্ক, প্রতি 15 দিনে একদিন। টি প্ল্যান্টেশন 1 day ফর এভরি 18 day, প্রতি 18 দিনে একদিন টি প্ল্যান্টেশনের জন্য। সব কমার্শিয়াল অথবা ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টের জন্য হচ্ছে 1 day ফর এভরি 14 day, প্রতি 14 দিনে একদিন ছুটি পাবেন। এটা হচ্ছে অ্যানুয়াল লিভ, বাৎসরিক ছুটি, এটাকে অনেক সময় আর্ন লিভও বলা হয়। অল্টারনেটিভ লিভ অ্যালাউড ইফ এনি ওয়ার্কার হলিডে অকার ডিউরিং সাচ পিরিয়ড। এবং এই ছুটির মধ্যে ফর এক্সাম্পল একজন শ্রমিক 10 দিন তিনি আর্ন লিভে গেলেন, এই 10 দিনের মধ্যে যদি কোনো হলিডে থাকে, সরকারি ছুটি থাকে, তাহলে পরবর্তীতে তাকে কিন্তু আরেকটি কম্পেনসেটরি ছুটি দিতে হবে, অল্টারনেটিভ ছুটি তিনি পাবেন। ইফ এ ওয়ার্কার ডাজ নট এনজয় লিভ শ্যাল বি অ্যাডেড টু দ্য সাকসিডিং পিরিয়ড অফ 12 months। এবং কোনো শ্রমিক যদি একটি নির্দিষ্ট বছরে যদি এই ছুটি নিয়ে না থাকেন, পরবর্তী 12 মাসের মধ্যে তিনি সেই ছুটি আবারও নিতে পারবেন বা এটা জমা করতে পারবেন। An adult worker shall cease to earn any leave when the earned leave due to him amounts to factory or road transport service 40 days। আমরা দেখতে পেলাম যে এখানে অ্যানুয়াল লিভ জমা করা যায় বা পরবর্তীতে এটা ইউজ করা যায়, তবে এখানে কতদিন পর্যন্ত এটা জমা করা যাবে সেই বিষয়ে একটি এখানে বিধান দেওয়া হচ্ছে। কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিক এই ধারার অধীন ছুটি পাওনা বন্ধ হয়ে যাবে যখন তার পাওনা অর্জিত ছুটি কারখানা অথবা সড়ক পরিবহনের ক্ষেত্রে 40 দিন হয়। জমতে জমতে দেখা যাচ্ছে এখানে 40 দিনের অধিক যদি ছুটি জমা হয়, তাহলে তিনি সর্বোচ্চ 40 দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন ফ্যাক্টরিতে। ফর এক্সাম্পল আমরা দেখলাম যে এখানে এক্সাম্পল হচ্ছে প্রতি বছর একজন শ্রমিক 10 দিন অ্যানুয়াল লিভ পাচ্ছেন। তিনি যদি 5 বছর ছুটি নিয়ে থাকেন, সেক্ষেত্রে তার ছুটি হবে 50 দিন। কিন্তু 50 দিন থাকলেও তিনি যদি ফ্যাক্টরি বা রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার হয়, তাহলে তিনি 40 দিনের বেশি ছুটি পাবেন না। টি প্ল্যান্টেশন শপ কমার্শিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট 60 days। টি প্ল্যান্টেশন বা শপ বা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেগুলো বলা হচ্ছে, এখানে সর্বোচ্চ 60 days পর্যন্ত ছুটি জমানো যাবে। এর পরবর্তীতে যদি বেশি ছুটি জমে যায়, তাহলে তারা এর চেয়ে বেশি ছুটি উপভোগ করতে পারবে না। An adolescent shall cease to earn any leave when the earned leave in a factory or tea plantation 60 days। এবং এখানে অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা সর্বোচ্চ 60 days পর্যন্ত ফ্যাক্টরি অথবা টি প্ল্যান্টেশন তাদের ছুটি জমা করতে পারবে, এর চেয়ে বেশি জমা করতে পারবে না। টি প্ল্যান্টেশন শপ কমার্শিয়াল
or industrial establishment 80 days এখানে আরও বিষয় যেটি বলা হচ্ছে অন্যান্য কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে 80 দিন পর্যন্ত তারা এখানে ছুটি জমা করতে পারবে। এনি লিভ অ্যাপ্লাইড ফর by a worker but refused by the employer for any reason shall be added to the credit of such worker beyond the aforesaid limit mentioned in the subsection 5 and 6 এখানে যে বিষয়টি বলা হয়েছিল কিছু নির্দিষ্ট সময়ের পরবর্তী তারা ছুটি এনজয় করতে পারবে না। আমরা দেখেছি 40 দিন বা 50 দিন একটি বিধান রয়েছে, তবে এর চেয়ে বেশি পাবেন যদি তিনি অ্যাপ্লাই করার পর মালিকের পক্ষ থেকে যদি কোনো কারণে তাকে ছুটি দেওয়া না হয় এবং ছুটি না দেওয়ার কারণে তার ছুটি যদি এখানে নির্ধারিত সময়ের চেয়ে বেশি পরিমাণে যে অ্যাকুমুলেটেড হয়ে যায় বা জমে যায়, সেক্ষেত্রে তিনি এই নির্ধারিত সময়ের চেয়ে কিন্তু বেশি ছুটি নিতে পারবেন যদি মালিক তাকে ছুটি না দেয়। কিন্তু শ্রমিক যদি কোনো কারণে ছুটি না নেয় তাহলে নির্ধারিত সময় যেটি রয়েছে এটির মধ্যে তাকে তার ছুটি এনজয় করতে হবে। এখন এখানে আমরা দেখেছি কন্টিনিউয়াস সার্ভিস। তাহলে কন্টিনিউয়াস সার্ভিস বলতে কি কোন কোন বিষয়গুলোকে বলা হচ্ছে? একজন শ্রমিক কি যতদিন কাজ করবেন ততদিনই কি কন্টিনিউয়াস সার্ভিস, নাকি এখানে আরও কোনো বিষয় রয়েছে? এখানে আরও কিছু বিষয় রয়েছে, যেমন কন্টিনিউয়াস সার্ভিস ক্যালকুলেটেড ইনক্লুডিং এনি হলিডে, এনি লিভ উইথ ওয়েজেস, এনি লিভ উইথ অর উইথাউট ওয়েজেস ডিউ টু সিকনেস, সিক লিভ, maternity leave, layoff, a strike is legal or lockout which is not illegal। হ্যাঁ, আমরা দেখেছি যে কন্টিনিউয়াস সার্ভিস বলতে আমরা দেখেছি প্রতি 18 দিনে একদিন, প্রতি 14 দিনে একদিন, এভাবে আমরা হিসাব করে দেখেছি। কিন্তু 14 দিন বা 18 দিন অথবা কন্টিনিউয়াস সার্ভিস এক বছরে কতদিন কাজ করছে এটা কিসের উপর নির্ভর করবে? এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো শ্রমিক যদি ছুটিতে থাকে বা হলিডে থাকে, এই ডেগুলো কিন্তু তার টোটাল ওয়ার্কিং ডে, এক বছরে কতদিন ছুটি হচ্ছে সেই ডের মধ্যে কিন্তু এগুলোকে কাউন্ট করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারটিতে আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম। ওয়ার্কিং ডে, ফেস্টিভ্যাল হলিডে রয়েছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফেস্টিভ্যাল হলিডে হচ্ছে ইন এ ক্যালেন্ডার ইয়ার 11 days অফ পেইড ফেস্টিভ্যাল হলিডে। এক বছরে একসাথে একজন এমপ্লয়ি এক বছরে 11 দিন তিনি ফেস্টিভ্যাল হলিডে পাবেন। আমরা জানি বিভিন্ন ফেস্টিভ্যাল রয়েছে বিভিন্ন সময়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বৈশাখী উৎসব অথবা বিভিন্ন ধর্মীয় যে ছুটিগুলো রয়েছে সবগুলো মিলে 11 দিনের ছুটি ফেস্টিভ্যাল হলিডে হিসেবে পাবেন। দ্য ডেজ অ্যান্ড ডেট শেল বি ফিক্সড বাই দ্য এমপ্লয়ার, এবং ফেস্টিভ্যাল হলিডের ছুটিগুলো কোন দিন শুরু হবে কোন দিন শেষ হবে এটা মালিক পক্ষ ঠিক করে দিতে পারবেন। ইফ এ ওয়ার্কার রিকোয়ার্ড টু ওয়ার্ক অন এনি ফেস্টিভ্যাল হলিডে পেমেন্ট উইল বি 2 days ওয়েজেস, এবং কাউকে যদি ছুটির দিনে কাজ করতে হবে ফেস্টিভ্যাল হলিডেতে তাহলে তাকে 2 দিনের স্যালারি দিতে হবে। অ্যান্ড এ সাবস্টিটিউট হলিডে শেল বি প্রোভাইডেড ফর হিম, এবং বিকল্প তাকে আরও একদিন ছুটির ব্যবস্থা করে দিতে হবে। ক্যালকুলেশন অফ ওয়েজেস অ্যান্ড পেমেন্ট ডিউরিং লিভ অর হলিডে, কেউ যদি ছুটিতে থাকেন তাহলে তার স্যালারি কীভাবে কাউন্ট করা হবে? ফর দ্য লিভ অর হলিডেজ অ্যালাউড টু এ ওয়ার্কার শেল বি পেইড অ্যাট দ্য রেট ইকুয়াল টু দ্য ডেইলি average of his full-time wages including dearness allowance, ad hoc or interim pay। এখানে ছুটির দিনে মজুরি বলতে তিনি অন্যান্য নর্মাল ডেতে যেভাবে স্যালারি পেয়ে থাকেন, ডিয়ারনেস অ্যালাউন্স, অ্যাড হক অ্যালাউন্স অথবা বেসিক স্যালারি যেভাবে পেয়ে থাকেন তাকে সেভাবে কিন্তু দিতে হবে। ফর দ্য ডেজ অন হুইচ হি ওয়ার্ক ডিউরিং দ্য মান্থ ইমিডিয়েটলি প্রিসিডিং দিস লিভ, এবং তিনি যেই মাসে ছুটি নেবেন তার আগের মাসে সর্বশেষ স্যালারি যেভাবে দেওয়া হয় তাকে সেভাবেই এখানে ছুটির দিনে মজুরিটা দিতে হবে। বাট এক্সক্লুডিং এনি ওভারটাইম অ্যালাউন্স অর বোনাস, এবং বোনাস অথবা ওভারটাইমের যে অ্যালাউন্স রয়েছে এটি কিন্তু সেই মজুরির মধ্যে পড়বে না। নর্মালি তিনি যেভাবে স্যালারি পেয়ে থাকেন সেই স্যালারিগুলো কিন্তু ছুটির দিনের মজুরি হিসেবে গণনা করতে হবে। ইফ এ ওয়ার্কার এন্টাইটেলড টু ক্যাশ ইকুইভ্যালেন্ট অফ এনি অ্যাডভান্টেজ অ্যাক্রুইং ফ্রম দ্য সাপ্লাই অফ ফুড গ্রেনস ইট শেল বি ইনক্লুডেড ইন হিজ ওয়েজেস। আমরা জানি অনেকগুলো প্রতিষ্ঠানে বিভিন্নভাবে স্যালারি দেওয়া হয়, ক্যাশ পেমেন্ট দেওয়া হয় অথবা বিভিন্ন ফুড সার্ভিস দেওয়া হয়। এখানে ফুড সার্ভিসের বিকল্প হিসেবে যদি ক্যাশ নেওয়ার সুযোগ থাকে তাহলে সেই ক্যাশটাও কিন্তু তার হলিডে স্যালারি হিসেবে তাকে দিতে হবে ফুডের বিকল্প হিসেবে। এ ওয়ার্কার হু হ্যাজ বিন অ্যালাউড annual leave for a period not less than 4 days in the case of an adult and 5 days in case of adolescent shall have to pay wages before his leave begins। কোনো শ্রমিক যদি প্রাপ্তবয়স্ক শ্রমিক যদি 4 দিনের ছুটি নিয়ে থাকেন অথবা অপ্রাপ্তবয়স্ক যদি হয় 5 দিনের ছুটি একসাথে নিয়ে থাকেন, সেক্ষেত্রে তার 4 দিনের ছুটির মজুরি তার ছুটি আরম্ভ হওয়ার পূর্বেই তাকে দিতে মালিককে উৎসাহিত করা হচ্ছে এখানে।
এই হচ্ছে আমাদের আজকের ওয়ার্কিং কন্ডিশন, ওয়ার্কিং আওয়ার অ্যান্ড লিভের বর্ণনা। আমরা এখানে অনেকগুলো বিষয় দেখেছি, অনেকগুলো সেকশন আমরা পড়েছি। আমরা দৈনিক কর্মঘণ্টা, রেস্টিং টাইম, উইকলি ওয়ার্কিং টাইম, তারপর হচ্ছে টি প্ল্যান্টেশন, রোড ট্রান্সপোর্ট, হলিডে, বিভিন্ন বিষয় আমরা ওয়ার্কিং কন্ডিশনের সাথে আমরা এই চ্যাপ্টারটি জানতে পেরেছি। আশা করি আমাদের শিক্ষার্থীরা আমাদের এই আলোচনা থেকে তারা ওয়ার্কিং কন্ডিশন সম্পর্কে তাদের প্রয়োজনীয় ধারণা পাবেন। এর বাইরেও যদি আপনাদের কোনো বিষয় থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।